এই যে খান জিওটেকনিক্যাল ফোরামে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। এটি আমার লেকচার নাম্বার 6 এবং আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রিলোডিং অফ সফটওয়্যার। আমরা ধরে নিচ্ছি যে একটি কলাম দিয়ে ফাউন্ডেশনে যে প্রেশার ট্রান্সমিটেড হচ্ছে তার ফলে আমাদের যে ক্লে লেয়ার আছে বা যে কনসলিডেটিং লেয়ার আছে সেই কনসলিডেটিং লেয়ারের যে মিড হাইট, সেই মিড হাইটে যে এডিশনাল প্রেশার সেটা হচ্ছে ডেল্টা পিএফ, এবং এই এডিশনাল প্রেশারের জন্য আমাদের সয়েলের যে সেটেলমেন্টটা হচ্ছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম সেটা এই কার্ভ দিয়ে রিপ্রেজেন্ট করছি। ইনিশিয়ালি দ্য রেট অফ সেটেলমেন্ট উইল বি হাই, যেটা আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি, এবং উইথ টাইম অ্যাজ ইট পাসেস থ্রু টাইম আস্তে আস্তে কিন্তু দিস উইল flatten out, that means the rate of settlement will almost cease after a certain period of time. তাহলে এই ডেল্টা পিএফ স্ট্রেসের জন্য যে টোটাল সেটেলমেন্ট সয়েলের মধ্যে হতে পারে সেটা হচ্ছে এসসি, আমরা এটাকে ডিনোট করছি বাই এসসি, এবং এটার জন্য আমরা ধরে নিই যে টাইমটি লাগছে সেটা হলো টি সাব 1। এটা হচ্ছে ন্যাচারাল প্রসেসে আন্ডার দিস স্ট্রেস সয়েলটার যে সেটেলমেন্ট হবে তার জন্য টোটাল টাইম লাগবে টি1। এখন অনেক ক্ষেত্রেই এই যে টোটাল রিকোয়ার্ড টাইম, দিস মে বি ভেরি হাই। হ্যাঁ, 2 বছর লাগতে পারে, 3 বছর লাগতে পারে, 5-7 বছর লাগতে পারে। আমরা যদি এই পরিমাণ সেটেলমেন্ট আরও অল্প সময়ে করে ফেলতে চাই তাহলে আমাদের করতে হবে কি, উইল হ্যাভ টু অ্যাপ্লাই এ স্ট্রেস বা লোড, যার ফলে কিন্তু একটা হায়ার স্ট্রেস ডেভেলপ করবে, হুইচ ইজ অফকোর্স গ্রেটার দেন পিএফ। তার মানে আমরা একটা সারচার্জ অ্যাপ্লাই করব অন দি সয়েল, এবং সেই সারচার্জের জন্য যে এডিশনাল স্ট্রেসটা হবে হুইচ উইল অফকোর্স বি হায়ার দেন দ্য স্ট্রেস ডিউ টু ফাউন্ডেশন লোডিং, এবং তার ফলে অবভিয়াসলি আমাদের যে রেট অফ সেটেলমেন্ট দ্যাট উইল বি ফাস্টার। এবং তখন যেটা ঘটছে দেখেন, সেম অ্যামাউন্ট অফ সেটেলমেন্ট উই ক্যান অ্যাচিভ ইন এ টাইম or at a time t sub 2, which is of course far less than time t1। তার মানে শুধু বিল্ডিং ফাউন্ডেশনের মাধ্যমে যদি আমরা বা বিল্ডিংয়ের লোডের মাধ্যমে যদি আমরা একটা সেটেলমেন্ট অ্যাচিভ করতে চাই, ফর হুইচ টাইম টি1 উইল বি রিকোয়ার্ড, আমরা যদি হায়ার সারচার্জ অ্যাপ্লাই করি, হায়ার স্ট্রেসের সারচার্জ অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমরা সেম অ্যামাউন্ট অফ সেটেলমেন্ট অ্যাচিভ করতে পারি ইন এ শর্টার পিরিয়ড অফ টাইম হুইচ ইজ টাইম টি2। এবং এটাই কিন্তু হচ্ছে আমাদের গোল। তার মানে আমরা একটা সারচার্জ দিব এবং শর্টার পিরিয়ড অফ টাইমেই আমাদের রিকোয়ার্ড সেটেলমেন্টটা আমরা অ্যাচিভ করব। এবং এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা লোড অ্যাপ্লাই করতে হবে অন দি সয়েল, এবং সেটাকে আমরা বলছি প্রি লোডিং, অর্থাৎ আগে থেকে লোডিং করে আমরা গ্রাউন্ডের সেটেলমেন্টটা করে ফেলবো বা সাবসয়েলের সেটেলমেন্টটা করে ফেলবো, যাতে করে পরে এই সারচার্জ সরিয়ে তার উপরে যদি আমরা বিল্ডিংটা করি, সেই ফাউন্ডেশনটা করি, তাহলে সেখানে আর কোনো সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ সেটেলমেন্ট থাকবে না। তো এটা আমরা একেবারে এমনভাবে করতে পারি যাতে ফুল সেটেলমেন্টেই আমাদের টাইম টি2তে হয়ে যায়, অথবা আমরা বলতে পারি না ঠিক আছে, আমরা একটা সার্টেন পার্সেন্টেজ অফ সেটেলমেন্ট আমরা করতে চাই বাই অ্যাপ্লাইং এ প্রি লোড অর এডিশনাল সারচার্জ লোড ইন এ পিরিয়ড অফ টাইম টি2। আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। সো দিস ইজ অ্যান এক্সাম্পল। এই ধরনের এক্সাম্পল আমরা আগের ক্লাসও দেখিয়েছি যখন আমরা টাইম রেট অফ সেটেলমেন্ট নিয়ে কথা বলেছি। সো একটি কলাম দিয়ে 200 কিপ লোড আসছে, হুইচ ইনক্লুডস অবভিয়াসলি ডেড লোড অ্যান্ড লাইভ লোড। এই হচ্ছে গ্রাউন্ডের এলিভেশন, 100 ফিট হচ্ছে গ্রাউন্ড লেভেলের এলিভেশন। দ্য ফুটিং যেটা আছে সেটা 6 ফিট নিচে আছে। আরও তার নিচে আরও 10 ফিট পর্যন্ত আমাদের নর্মালি কনসোলিডেটেড ক্লে আছে। যদি গ্রাউন্ড থেকে ধরি তাহলে পুরো 16 ফিটই হচ্ছে আমাদের নর্মালি কনসোলিডেটেড ক্লে, এবং তার নিচে একটা স্যান্ড লেয়ার আছে হুইচ ইজ অফ 10 ফিট থিকনেস। সয়েলের যে প্রপার্টিস দেওয়া আছে এখানে সেটি হচ্ছে এই জায়গার যে সয়েল প্রপার্টিস, তার ইউনিট ওয়েট হচ্ছে 100 পাউন্ড পার কিউবিক ফিট। আনকনফাইন্ড কম্প্রেশন স্ট্রেংথ দেওয়া আছে 1000 পিএসএফ বা 50 কেপিএ। অবভিয়াসলি আনড্রেইনড কোহেশন যেটা ফ্রম ইউইউ টেস্ট, আমরা তাহলে বলতে পারি যে দ্যাট উইল বি হাফ অফ আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট স্ট্রেংথ, দ্যাট মিনস 500 পিএসএফ। কম্প্রেশন ইন্ডেক্স বলা আছে 0.3। ইনিশিয়াল ভয়েড রেশিও অফ দি সয়েল ইজ 1.1, অ্যান্ড কোফিশিয়েন্ট অফ কনসলিডেশন আমাদের আগের এক্সাম্পলের মতোই 3.87 ফিট স্কোয়ার পার মান্থ। এগুলো ডেটা আমাদের কাছে থাকতে হবে, এবং এই ডেটাগুলো আমরা ট্রাইক্সিয়াল টেস্টের মাধ্যমে শেয়ার স্ট্রেং প্যারামিটার পেতে পারি। আর যত কনসলিডেশন প্যারামিটার্সগুলো আছে সেগুলো সবই কিন্তু আমরা ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশন টেস্ট থেকেই পেতে পারি। এগুলো আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছি সবগুলোই। তাহলে আমাদের স্টেপ 1 হবে, স্টেপ 1 যেটা হবে সেটা হচ্ছে ডাইমেনশনিং অফ দ্য ফুটিং। ডাইমেনশনিং অফ দ্য ফুটিংটা করতে হবে অন দ্য বেসিস অফ বিয়ারিং ক্যাপাসিটি অফ দিস সয়েল। অ্যালাউবল বিয়ারিং ক্যাপাসিটি আমরা জানি যে দিস ইজ আলটিমেট ডিভাইড বাই ফ্যাক্টর অফ সেফটি, অ্যান্ড ফর এ স্কোয়ার ফুটিং it is 1.2 times
আনড্রেন কোহেশন টাইমস এনসি বাই ফ্যাক্টর অফ সেফটি। আমরা যদি সবগুলো ভ্যালু এখানে পুট করি তাহলে আমরা অ্যালাবল বিয়ারিং ক্যাপাসিটি পাচ্ছি 1230 PSF। তাহলে আমাদের যে সাইজ অফ দ্য ফুটিং, দ্যাট উইল বি load divided by this allowable bearing capacity square root, which will give you 12.75 feet. So আমাদের যে ফুটিং এর সাইজ সেটা আমরা এখন পেয়ে গেলাম 12.75 টাইমস 12.75 ফিট। ওকে, এবং যখন আমরা ডাইমেনশনিং করছি ফুটিং এর অন দ্য বেসিস অফ বিয়ারিং ক্যাপাসিটি, তখন কিন্তু আমরা এর ফুল লোড নিয়ে কাজ করছি, দ্যাট ইজ ফুল ডেড লোড প্লাস লাইভ লোড। এবং এই ডেড লোড প্লাস লাইভ লোড কিন্তু আনফ্যাক্টার্ড সার্ভিস লোড, এগুলো কখনোই কিন্তু ফ্যাক্টার্ড না। ফ্যাক্টার্ড লোড আমরা ইউজ করি ফর স্ট্রাকচারাল ডিজাইন, ফর আরসিসি ডিজাইন, কিন্তু for foundation design বা geotechnical design আমরা always we consider service loads or unfactored loads। এটা কিন্তু আমাদের অনেকের কনফিউশন হয়, এগুলো নিয়ে কনফিউশনের কোনো সুযোগ নাই। দেন কামস দি স্টেপ নাম্বার 2, দ্যাট ইজ আমরা এখন টোটাল কনসলিডেশন সেটেলমেন্ট কত হবে সেটা আগেও আমরা শিখেছি, সেটি আমরা এখন আবার করব। যেহেতু ডেড লোড প্লাস লাইভ লোড সব মিলে 200 কিপস, এর মধ্যে সাস্টেইন থাকতে পারে 90%, এটা আমি লাস্ট ক্লাসেও বলেছি। তার মানে 180 কিপস নিয়ে কিন্তু এখন আমাদের কাজ হবে। এখানে মিডল অফ দ্য ক্লে লেয়ার যেখানে আছে সেটার ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেশার হবে 6 + 5 অফকোর্স হাফ অফ দিস, হ্যাঁ, সেটা করে টাইমস হচ্ছে ইউনিট ওয়েট করলে আমি 1100 পিসে পেয়ে যাচ্ছি। দ্য এডিশনাল স্ট্রেস অ্যাট দি মিড হাইট অফ দ্য ক্লে লেয়ার ডিউ টু দিস কলাম লোড উইল বি, খুব সহজেই আমরা 2:1 ডিস্ট্রিবিউশন করে বের করতে পারি, অ্যান্ড দ্যাট ইজ 570। এটা কিন্তু এই মিড হাইট অফ দ্য ক্লে লেয়ারে তার যে এডিশনাল স্ট্রেস আসছে দ্যাট ইজ ডেল্টা পিএফ। এখন এই ডেল্টা পিএফই কিন্তু আমাদের এডিশনাল প্রেশার। তাহলে আমরা নর্মালি কনসলিডেট ক্লের জন্য ফর্মুলা জানি যে দিস ইজ দি ফর্মুলা ফর ক্যালকুলেটিং অর এস্টিমেটিং রাদার the total consolidation settlement, এবং সেটা যদি আমরা করি তাহলে পাচ্ছি আমরা 3.5 ইঞ্চ which is greater than 1 ইঞ্চ। আমাদের বিএনবিসি 1993 এখনকারটাও একই রকমই আছে প্রায়। তার মানে আমাদের কিন্তু আমাদের যে অ্যালাউবল সেটেলমেন্ট তার চেয়ে প্রায় 2.5 ইঞ্চ কিন্তু আমরা এক্সেস পাচ্ছি, দ্যাট ইজ 72% of this total settlement, estimated settlement is in excess of what is allowed or what is permitted by ন্যাশনাল বিল্ডিং কোড। এখন যদি আমরা কনস্ট্রাকশন করার আগেই যদি এই লোডই থাকে তাহলে কিন্তু এই 72% বা এই 2.5 ইঞ্চি সেটেলমেন্ট হতে যে সময়টা লাগবে সেটার জন্য আমরা টাইম রেট অফ সেটেলমেন্টের যে ইকুয়েশনটা আছে লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছি ইন ডিটেইল, আপনারা দেখে নেবেন ভিডিওটা আবার, which is TB by CV into HD square, and HD in this case is single drainage, so this is 10 feet and all the moisture has to pass through this sand layer, কাজে এই ডিরেকশনেই নেমে যাবে পানিটা। তো সেটা যদি আমরা ইউজ করি ফর 72% ডিগ্রি অফ কনসলিডেশন, TV value is 0.44, you just go back to the equations as I have already explained in the last lecture, সেগুলো সবগুলো ঠিকঠাক মতো আপনি পুট করলেই আপনি যেটা পাবেন সেটা হচ্ছে যে এই 2.5 ইঞ্চি সেটেলমেন্ট হতে কিন্তু আপনার 12 মাস লাগবে, যেটা এক্সেস, যেটা ডিস্টার্বিং। হ্যাঁ, ওই 1 ইঞ্চ তো অ্যালাউবল আছে, সেটা নিয়ে আমার সমস্যা নেই, কিন্তু এই 2.5 ইঞ্চ যেটা আছে সেটাই কিন্তু আমাকে এখন ডিস্টার্ব করছে। এখন এই 12 মাস সময় হয়তো আপনার যদি ওয়েট করি, আমি বিল্ডিংটা করে কি আমি বসে থাকবো? আর বিল্ডিংটার মানে আমি ফ্রেম স্ট্রাকচার করলাম, কলাম হয়ে গেল, স্ল্যাব হয়ে গেল, বিম হয়ে গেল, সব হয়ে গেল, মেসেনারি ওয়ার্ক হয়ে গেল, এই অবস্থায় আমি বিল্ডিংটা 12 মাস রেখে তারপরে এসে আমার ফিনিশিংয়ের কাজ করব, এটা খুব একটা প্র্যাকটিক্যাল সলিউশন না। সো হোয়াট ইউ ওয়ান্ট টু ডু ইজ, আপনি এই যে 2.5 ইঞ্চি যে সেটেলমেন্ট যেটা অতিরিক্ত আসছে হুইচ ইজ নট অ্যালাউড বাই দি কোড, হ্যাঁ, সেটা আমরা চাইবো যে আমাদের বিল্ডিংয়ের ফাউন্ডেশনের কাজ শুরু করার আগেই উই ওয়ান্ট টু গেট রিড অফ দিস 2.5 ইঞ্চ এক্সেস সেটেলমেন্ট। তাহলে সেটি আমরা কীভাবে করতে পারি? কোনো ফাউন্ডেশন নাই, কিছু নাই, আমার জাস্ট গ্রাউন্ড আছে, এটার উপরে আমরা একটা প্রিলোড বা সারচার্জ, যেটা আমরা কিছুক্ষণ আগেই আলাপ করেছি, এই সারচার্জটা আমরা এখানে দিতে চাচ্ছি। এখন এখানে কতখানি সারচার্জ দিব? আমি ধরে নিলাম যে আমরা যদি জাস্ট সয়েলকে এখানে ডাম্প করি বা আপনি যদি স্টোন ডাম্প করেন যেটা আপনার পরে কাজে লাগবে কনস্ট্রাকশনের জন্য, সেই ধরনের ম্যাটেরিয়ালকে যদি আপনি সারচার্জ হিসেবে ইউজ করেন, সেটাকে যদি শুধু ডাম্প করেন সেটা হয়তো 90 PCF মতো, 90 পাউন্ড পার কিউবিক ফিট মতো তার ডেন্সিটি হবে, আমি ধরে নিচ্ছি, বিকজ ইট উইল বি লুজলি ডাম্পড। তো ন্যাচারালি প্রশ্ন আসবে যে প্রথম কথা হচ্ছে যে আমি এই 2.5 ইঞ্চি সেটেলমেন্ট যেটা এক্সেস আছে সেটাকে আমি কত দিনের মধ্যে করতে চাই। লেট আস কনসিডার যে আমি 3 মাসের মধ্যেই এই 2.5 ইঞ্চ সেটেলমেন্টটা ঘটিয়ে ফেলতে চাই, আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েট টু মাচ, ওকে। এবং তারপরেই আমরা এই সারচার্জটা সরিয়ে ফেলবো বা এই প্রিলোডটাকে আমরা সরিয়ে ফেলে তারপর আমরা আমাদের কাজ করব। সো 3 মাস আমরা ওয়েট করব ইনিশিয়ালি এই লোডটা দিয়ে, এর মধ্যে সয়েলটা সেটেল করে যাবে 2.5 ইঞ্চি, তারপরে আমরা মাটি কেটে
সুন্দর করে সেখান থেকে আমাদের ফাউন্ডেশন করে যাব এবং তারপরে বিল্ডিংয়ের সার্ভিস লাইফে তার যে লোড আছে সেটার জন্য আরও বাকি যে 1 ইঞ্চি সেটেলমেন্ট আছে সেটা হবে। দ্যাট ইজ কোয়াইট ওকে বিকজ দ্যাট ইজ অ্যালাউড বাই দি ন্যাশনাল বিল্ডিং কোড অ্যাজ ওয়েল, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। তাহলে প্রশ্ন আসছে মানে একটাই, সেটা হচ্ছে যে কত সারচার্জ আমাকে এখানে দিতে হবে যাতে করে এই 2.5 ইঞ্চি এক্সেস সেটেলমেন্টটা 3 মাসের মধ্যেই হয়ে যায় প্রায়র টু দি স্টার্ট অফ কনস্ট্রাকশন অফ দি বিল্ডিং। সো দিস ইজ আওয়ার কোয়েশ্চেন এবং সেটাকেই আমরা এখন কিন্তু সলভ করতে চেষ্টা করছি। সো উই হ্যাভ দিস ইনিশিয়াল গ্রাউন্ড কন্ডিশন, এলিভেশন, এখানে কোনো মাটি কাটাকাটি নাই। এখানে আমরা যেটা করব, আমরা যে সারচার্জটা দিব সেখানে কিন্তু সারচার্জের নিচে আমরা একটা স্যান্ড ব্ল্যাঙ্কেট বা একটা পারমিয়েবল লেয়ার দিব। এটা ইন্টেনশনালি আমরা দিচ্ছি যাতে করে আমরা ডাবল ড্রেনেজ কন্ডিশনটা এনশিওর করতে পারি। ডাবল ড্রেনেজ কন্ডিশন নিয়েও আমি লাস্ট লেকচারে বলেছি। সো এটা কিন্তু আমরা ম্যানমেড করছি কিছুটা বলা যায়। আমাদের কিন্তু ন্যাচারালি ছিল কিন্তু সিঙ্গেল ড্রেনেজ কন্ডিশন, সব ময়েশ্চারই কিন্তু আমার শুধু নিচে স্যান্ড লেয়ার দিয়ে বের হওয়ার সুযোগ ছিল, কিন্তু আমরা এখন উপরে যখন সারচার্জের নিচে আরেকটা স্যান্ড ব্ল্যাঙ্কেট দিয়ে দিচ্ছি তখন এদিকেও আমার খুব পারমিয়েবল লেয়ার থেকে যাচ্ছে। সো ইউ আর অ্যাকচুয়ালি রিডিউসিং দি ট্রাভেল পাথ অফ দি ময়েশ্চার, রাইট? তো এটা একটু চালাকি করলাম আমরা, এই চালাকি করে আমরা আমাদের ট্রাভেল পাথটা কমাচ্ছি। এবং এখানে টোটাল তাহলে থিকনেস হচ্ছে 16 ফিট, ওকে। এইচডি হচ্ছে 16 ফিট, কিন্তু ড্রেনেজ পাথ হবে 16/2, সেটাই আমরা পুট করলাম। টাইম আমরাই বলে দিয়েছি যে 3 মাস আমরা ওয়েট করব। টিভি সেই ক্ষেত্রে আমি জানি না যে আসলে 3 মাসে কতখানি ডিগ্রি অফ কনসলিডেশন হবে, দ্যাট উইল ফাইন্ড আউট। সিভি ভ্যালু আমরা জানি, এগুলো সব কিছু পুট করলে আপনি যেটা পাবেন যে টাইম ফ্যাক্টরের যে ভ্যালুটা দ্যাট ইজ 0.181। এবং এর করসপন্ডিং আমরা লাস্ট লেকচারের যে ইকুয়েশনগুলো আছে সেখানে যদি চলে যান আপনি উইল বি ইজিলি এবল টু ক্যালকুলেট যে করসপন্ডিং ডিগ্রি অফ কনসলিডেশন উইল বি 47%, ওকে। এখন এই 47% যে সেটা 47% অফ হোয়াট, আমার টার্গেট হচ্ছে দিস 2.5 ইঞ্চ, তাহলে 47% অফ হোয়াট সেটা যদি আমি বের করতে হয় তাহলে 2.5 ডিভাইড বাই 0.47 করলে যেটা পাচ্ছি 5.32। তার মানে এই 5.32 ইঞ্চের 47% হচ্ছে আমার 2.5 ইঞ্চি। এই সেটেলমেন্টটাই কিন্তু আমাকে হওয়াতে হবে বাই অ্যাপ্লাইং অ্যান এডিশনাল সারচার্জ হুইচ ইজ অফকোর্স হুইচ উইল জেনারেট হায়ার স্ট্রেস দেন দ্যাট উড বি জেনারেটেড বাই দি ফাউন্ডেশন ইটসেলফ, ওকে। তার মানে আমরা কিন্তু ইকুয়েশন আমাদের সেই নর্মালি কনসিডারেড ক্লিয়ার ইকুয়েশনই আছে। এসসিটা আমরা এখন পেয়ে গেলাম আমরা আগে থেকে যে দিস ইজ 5.32 ইঞ্চ। সিসি ভ্যালু আমরা জানি। এইচ এখানে কত হবে? এইচ হবে 16 ফিট অবভিয়াসলি। ই নট আমরা জানি 1.1 দেওয়া আছে। পি নট প্রাইম যেটা ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেশার সেটা কিন্তু হবে এই যে 16 ফিটের যে লেয়ারটা আছে সেটাকে আমাদের ধরতে হবে অ্যাট দি মিড হাইট অফ দি 16 ফিট লেয়ার, দ্যাট ইজ 16/2 অ্যান্ড দ্য ডেন্সিটি ইজ 100। সেটাই আমরা এখানে পুট করব। ডেল্টা পিএস, দিস ইজ হোয়াট উই ওয়ান্ট টু ফাইন্ড আউট। হ্যাঁ, ডেল্টা পিএস কিন্তু আমরা জানি না। আমরা এমন একটা ডেল্টা পিএস এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছি বা এমন একটা সারচার্জ এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছি যার ফলে দ্য সেটেলমেন্ট উইল বি 5.32 ইঞ্চ। এবং এটাই যদি করা হয় তাহলেই কিন্তু 3 মাসের মধ্যে 5.32 ইঞ্চের 47% দ্যাট ইজ 2.5 ইঞ্চি সেটেলমেন্টটা হবে। অঙ্কটা একটু বুঝতে হবে। অঙ্কটা কিন্তু এটাই যে আমরা এমন একটা সারচার্জ বের করছি হুইচ উইল কজ এ টোটাল সেটেলমেন্ট অফ 5.32 ইঞ্চ অ্যান্ড যেটার 47% হচ্ছে 2.5 ইঞ্চি। তার মানে এই 47% হবে কত দিনে? এটা হবে কিন্তু টাইম 3 মাস, যেটা আমরা আগেই টার্গেট করে ফেলেছি, ওকে। তাহলে এটাই তো আমাদের কাজ আসলে। আমরা প্রিলোডিং বলতে যা বুঝে এসেছি ফার্স্ট স্লাইডে সেটাই কিন্তু আমরা এখানে করলাম। তাহলে ইউ জাস্ট পুট এভরিথিং ইন হিয়ার। এসি ইউ নো, সিসি ইউ নো, এইচ ইউ নো, ই নট ইউ নো, পি নট প্রাইম ইউ নো, ঠিক আছে। What you don't know is delta PS, and this delta PS you can easily solve out from this equation as 450 pound per square feet. যেহেতু এটার ইউনিট ওয়েট হচ্ছে 90 pound per cubic feet, so you need a height of fill which is equal to 5 feet, ওকে। এটাকে একদম খাড়া করে রাখা যাবে না, রাখতে পারলে খুব ভালো হতো। ন্যাচারাল সয়েল তার একটা ন্যাচারাল অ্যাঙ্গেল অফ রিপোজ থাকবে, সেই ন্যাচারাল অ্যাঙ্গেল অফ রিপোজেই তাকে রাখতে হবে, ওকে। তো তাহলে এই প্রশ্নটার উত্তরটা যেটা আমরা সবসময় খুঁজি প্র্যাকটিক্যালি সেটা হচ্ছে এক্সেস সেটেলমেন্ট যেটা আমার এই পার্টিকুলার প্রবলেমে আছে 2.5 ইঞ্চ, সেটা থেকে ইফ ইউ ওয়ান্ট টু গেট রিড অফ দ্যাট ইন 3 months prior to the start of the construction of the building, you'll have to apply a surcharge which has a height of 5 feet and which has a unit weight of at least 90 pound per cubic feet. But there is a but, you'll have to put a sand blanket underneath this surcharge so that double drainage condition is ensured, okay.
এখন এই যে স্যান্ড ব্ল্যাঙ্কেটটা আমরা এখানে দেই, সেটা দেওয়ারও কিন্তু একটু কায়দা আছে। আমরা যদি সরাসরি স্যান্ড ব্ল্যাঙ্কেটটা দিই, মনে রাখতে হবে আমার নিচের যে সয়েলটা আছে দ্যাট ইজ কাইন্ড অফ সফট সয়েল, ওকে, কারণ সেটেলমেন্ট 3.5 ইঞ্চি হচ্ছে মানে এক্সেসিভ সেটেলমেন্ট হচ্ছে, তার মানে ইট ইজ কাইন্ড অফ সফট সয়েল। এখন এখানে যদি আমরা এরকম স্যান্ড লেয়ার একটা দিতে চাই বা একটা পারমিবল লেয়ার দিতে চাই, তাহলে যেটা হবে কি যে there will be muddying effect without any separation between these two dissimilar materials। যেটা হবে যে আমাদের যে আমরা উপরে যে এখানে যে স্যান্ডটা দিতে যাচ্ছি, সেই স্যান্ডের কিন্তু অনেকটাই আবার এই নিচের যে সফট সয়েল সেটার মধ্যে ঢুকে যাবে। ঢুকে গেলে পরে আমি কিন্তু ম্যাটেরিয়াল অনেক দিব, বাট দেয়ার উইল বি সাম ম্যাটেরিয়াল লস, ওকে। আমি কিন্তু চাচ্ছি না যে আমার কোনো ম্যাটেরিয়াল লস হোক, আমরা যা এস্টিমেট করব সেই ম্যাটেরিয়ালটাই যেন থাকে। এখানে ছবিতে একটু দেখানো যাচ্ছে যে সাবগ্রেডের মধ্যে ইন্ট্রুশন হচ্ছে ইনটু দ্য বেস। ইন্ট্রুশন হলে পরে কিন্তু আমরা এতখানি দিয়ে আমরা শেষ পর্যন্ত কিন্তু পাচ্ছি মাত্র এতখানি। আর আমরা যদি যা দিব তাই যদি রাখতে চাই, তাহলে হোয়াট ইউ নিড টু ডু ইজ ইউ নিড টু প্রোভাইড এ সেপারেটার অ্যাট দি ইন্টারফেস, ওকে। আমার যে নিচের যে সফট সয়েল আছে আর উপরে যে সারচার্জটা দিচ্ছি, এখানে একটা আমার সেপারেটার দিতে হবে। অ্যান্ড দিস সেপারেটার, এটা আমি একদম এনক্লোজ করে দেখিয়েছি, এনক্লোজ করেও দিতে পারি, আমরা এখানে গিয়ে ছেড়েও দিতে পারি, এটা ছবিতে দেখানো নাই। দিস সেপারেটর ক্যান বি গিভেন বাই জিও টেক্সটাইলস, এবং সেই জিও টেক্সটাইলস বাজারে দুই ধরনের এসে থাকে। সিনথেটিক জিও টেক্সটাইলও আছে, আবার আমাদের ন্যাচারাল ফাইবারের বাংলাদেশের তৈরি জুট জিও টেক্সটাইলও আছে। আমরা ন্যাচারাল সিনথেটিকটাও ইউজ করতে পারি, জুট জিও টেক্সটাইলও ইউজ করতে পারি, যেটা আপনারা হাতে আপনাদের কাছে অ্যাভেলেবল হবে, ইউ ক্যান ইউজ বোথ। একটা ক্রিটিসিজম আসতে পারে যে সিনথেটিক জিও টেক্সটাইল তো পচবে না, সেটা যখন আমরা এই সারচার্জটা তুলে নিব, কারণ আমাদের একটু খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু উই আর প্রোভাইডিং দিস সারচার্জ অনলি ফর 3 মান্থস, ওকে। সো 3 মাস পরে হ্যাঁ ডেফিনেটলি সিনথেটিক জিও টেক্সটাইল নষ্ট হবে না। ইনফ্যাক্ট 3 মাসে কিন্তু জুট জিও টেক্সটাইলও নষ্ট হবে না। আমি আপনাদেরকে জানিয়ে দিতে পারি, জুট জিও টেক্সটাইল 1 বছরও নষ্ট হয় না, ওকে। কাজেই এই ধরনের যে সমস্ত অ্যাপ্লিকেশন আছে যেখানে ইউ নিড এ সেপারেটর অনলি ফর এ শর্ট পিরিয়ড অফ টাইম, সেখানে কিন্তু ইউ ক্যান ইজিলি গো ফর ইউজিং জুট জিও টেক্সটাইলস। একদম চোখ বন্ধ করে আমাদের বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন, আমাদের জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার, এইসব জায়গায় যদি আপনি যোগাযোগ করেন, অনেক প্রাইভেট জুট মিলসও আছে, আমি নাম বলতে চাই না, সেখানে যদি আপনারা যোগাযোগ করেন, আপনারা কিন্তু এই জুট জিও টেক্সটাইল সেপারেটর হিসাবে পেয়ে যাবেন, ওকে। অ্যান্ড দে উইল বি হ্যাপি টু ডেলিভার ইউ। এবং অবভিয়াসলি এটাও মনে রাখতে হবে যে জুট জিও টেক্সটাইলের কস্ট ইজ মাচ লেস কম্পেয়ার টু দি সিনথেটিক জিও টেক্সটাইল। সো আমরা পুরো জিনিসটি আলাপ করলাম কীভাবে আমরা আমাদের যদি বলি যে প্রিলোডিংয়ের জন্য আমরা ডিজাইন করব, এবং আরেকটু ডিটেলে আমি বললাম কীভাবে আপনি ডাবল ড্রেনেজ কন্ডিশনটাকে এনশিওর করবেন, এবং সেপারেটর হিসাবে আপনি কীভাবে সিনথেটিক অথবা জুট জিও টেক্সটাইল ইউজ করতে পারেন। আমি পার্সোনালি জুট জিও টেক্সটাইলটাই ইউজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, বিকজ এটা আমাদের প্রোডাক্ট, আমাদের দেশি প্রোডাক্ট, এবং এটা নষ্ট হয়ে গেলেও কোনো সমস্যা নেই। সো ফর অল রিজনিংস আমি মনে করি যে ইউ ক্যান ইউজ জুট জিও টেক্সটাইলস অ্যাজ সেপারেটর, ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর বিং উইথ মি। খুব শিগগিরই আমি আরেকটা নতুন লেকচার নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।